বলছি। 25 বছর আগের ঘটনা হঠাৎ করে মনে পড়ে যায়। তখন টিফিন শেষের ঘন্টা পড়েছে, আর স্কুলের 3তলার বাথরুম থেকে হুড়মুড় দুর্দার করে নেমে এলো 3টি মেয়ে। তাদের মুখে ভয়ের ছাপ। বর্দির কাছে কাল বিলম্ব না করেই চলে যায়। তাদের হাঁপাতে ও এই অস্বাভাবিক ভয় দেখে বর্দি বলেন, কি হয়েছে তোমাদের, এমন হাঁপাচ্ছ কেন? বর্দি 3তলার টয়লেটে। আহ, কি হলো, থামলে কেন? টয়লেটে কি? খুব বিরক্তির সাথে বলেন বর্দি। টয়লেটে ক্লাস 12 মেয়ে অমৃতা লাশ পড়ে। চমকে ওঠে বর্দি। কি বলছো কি? চলো শিগগিরই। 4জন মিলে ছুটতে 3তলা টয়লেটে যায়। বর্দি হকচকিয়ে দেখেন দরজা ভেজানো, আর মেঝেতে পড়ে আছে কমার্সের অমৃতা, গলার নলিকাটা অবস্থায়। রক্তে ভরে গেছে সারা দেয়াল আর মেঝেটাও। বর্দি আর 3টি মেয়ে এখনও বিশ্বাস করতে পারছে না যে স্কুলে কিনা একটা খুন হলো, তাও গোপনে। পুলিশকে ফোন করে সব জানানো হয়। এরপর পোস্টমর্টম করেও পাওয়া যায় না খুনের রহস্য। নলিকাটা ধিতের হাতের ছাপ ও ফরেন্সিক বিজ্ঞান বা গোয়েন্দা বিভাগ ও তার কুকুরও ধরতে পারেনি। তবে কে খুন করেছে অমৃতাকে? কেটে গেল পরপর 25টা বছর। খুন হওয়ার পর আস্তে আস্তে স্কুলটা ফাঁকা হয়ে যায়। এখন কেবল একটা 3তলা পুরো বাড়ির রূপ ধারণ করেছে। এই যে এককালে একটা জলজান্ত কলরব মুখরিত স্কুল ছিল, সেই তাকেই স্কুল ভাবতে সকলের বহুবার ভাবতে হয়, অবিশ্বাস করে। লতা পাতা মাকড়সা ঝুলের অলৌকিক অলঙ্কারে সে এক ভীষণ চেহারা স্কুলটা। বহু গুজব ছড়ানোর ফলে এলাকাটাও প্রায় জনশূন্য হয়ে গেছে, আর কারো স্কুলটার কথা মনে নেই। তাও গুজব ছড়িয়েছে যে রাতে নাকি অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটে 3তলা জুড়ে। তা একদিন নাইট ডিউটি পড়েছে অনিকেতের। গাড়ি ড্রাইভ করে তাকে এই জনশূন্য এলাকা ও স্কুলটার পাশ দিয়েই যেতে। তাকে বাধা দেয় অনেকেই, কিন্তু অনিকেত নিরুপায়। ওই রাস্তা দিয়েই যেতে হবে তাকে। সবে জয়েন্ট করেই যদি অফিসে লেট করে, তবে মোটা টাকার চাকরিটা তা চলে যাবে। গাড়িটা ছোটালো সবার সব কথা উপেক্ষা করে। অনেকক্ষণ চালাতে এলো সকলের কাছে ভয়ের জায়গা। অনেকের দেখে বেশ নিঝুম এলাকা, নিস্তব্ধ রাত, কোনো ভয়ের কিছু নেই। তাচ্ছিল্য হেসে বলে, কি ভূত রে বাবা, এত নিঝুম জায়গা যে ঘুম এসে যাচ্ছে। গাড়ি চালাতে গান গাইছে অনেকে, কিন্তু গান গাইতে গাইতে তার মনে হলো যে তার গানের কি বিশ্রী হাসি দিয়ে কে যেন তাল দিচ্ছে সমানে। অনেকে গান থামালো, আর তালটাও থেমে গেল। আশ্চর্য, মনের ভুল, বলে ওঠে অনেকে। সে আবার গানটা না গেয়ে একটা কার্টুন চালালো ফোনে। বেশ কিছুক্ষণ হতে সে খেয়াল করে যে সে জনহীন এলাকায় এতক্ষণ ধরে এত স্পিডে গাড়ি চালাচ্ছে, কিন্তু বারবার একই জায়গায় গাড়ি চলে আসছে কী করে। গাড়িকে সে এগোতে চাইলেও গাড়ি যেন মাঠ ছেড়ে কিছুতেই যাচ্ছে না। এ তো মহাবিপদে পড়ল। ইতিমধ্যে সে 10বার স্কুলটাকে গাড়ি চালিয়ে ঘুরে ফেলেছে। এই ঘটনা কেউ পাত্তা না দিয়ে টম অ্যান্ড জেরি শুনছে। হঠাৎ করে তার মিউজিকটা পাল্টে এলো। নলি কাটতে গেলে কি পদ্ধতি লাগে সেটা এখন দেখাচ্ছি। অনিকেত ফোনের দিকে চেয়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখে টম জেরির ঘাটটা শক্ত করে ধরে একটা সুতীক্ষ্ণ ব্লেড দিয়ে চিড়ে দিল জেরির গলার নলি। আর টমের চোখ কার্টুন সুলভ নয়, লাল রক্তের ডিমের মাঝে সাদা মণি, আর মুখে পৈশাচিক আনন্দের হাসি। জেরি একটা আর্তনাদ করে মারা গেল। টম ভাসা গলায় বলে, কি সুন্দর লাগে নলি কাটতে, যদি আরও কাটতে পারতাম। বলতে বলতে টম জেরিকে যেই ব্লেড দিয়ে মারল, সেই রক্তাক্ত ব্লেড নিয়ে ফোন থেকে হাত বের করে অনেকের দিকে এগিয়ে এলো। ছুটে বেরিয়ে এলো অনেকের গাড়ি থেকে। এইসব কি সত্যিই বিশ্বাসযোগ্য? সে তো ভুল দেখছে না। তাহলে এত ভয়ঙ্কর দৃশ্য দেখে সে ছোটে ফোন আর গাড়ি ফেলে। এবার একটু ভয় পেয়েছে অনেকের। তার মানে কি সত্যি জায়গাটা অতৃপ্ত আত্মা আছে? না, প্রাণ থাকতে আর ওই গাড়িতে ফেরানো। সে হাঁপাতে এক জায়গায় দাঁড়ায়। ঘড়িতে দেখে রাত 9টা। হঠাৎ আবার তার ঘাড়ের ওপর দিয়ে হাড় হিম করা ঠান্ডা নিঃশ্বাস বয়ে গেল। চমকে আর ভয়ার্ত হয়ে পিছনে তাকাতেই দেখে কেমন একটা আবজা ছায়ামূর্তি মার্কা লোক দাঁড়িয়ে। অনিকেত মনে সাহস এনে বলে, কে আপনি? লোকটা ভাষা গলায় হেসে উত্তর দেয়, আপনিই বা কে যে রাত বিরিতে এখানে এসেছেন? আমি এই পথে আমার নতুন অফিসে যাচ্ছিলাম,
বলে অনিকেত। তা তা আপনার প্রাণ বড় না কাজ বড়? হ্যাঁ, জানেন না এটা কি জায়গা? জানি, কিন্তু অনিকেত আর বলতে পারে না, কারণ তখনই লোকটার চোখে দপ করে জ্বলে ওঠে তার সেই লক্ষ্য করা লোকটার হাতে একটা শুকনো রক্ত লাগানো ব্লেড। সে সতর্ক হয়ে যায় ভয়েতে। সে আবার কোনো রকমে জিজ্ঞেস করে, আপনি বললেন না তো আপনি কে? আমি আর কে হব? আমি বরং আপনাকে অফিসে পৌঁছে দিই। অনিকেত ভাবে যদি কোনোভাবে অফিসে পৌঁছানো যায় তবে এ যাত্রায় রক্ষে, কিন্তু লোকটাকে বিশ্বাস করতে পারল না সে। লোকটা কি সত্যিই তাকে অফিসে পৌঁছে দেবে নাকি অন্য কোথাও? ছাদ করে উঠল একটা জিনিস দেখে। সে দেখে তার সামনে লোকটা নেই, লোকটা আছে 3তলার ছাদে। এ কি এ কি করে সম্ভব? বলে উঠেছে। লোকটা কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করে অদৃশ্য হয়ে যায়। হঠাৎ গাড়ির দিকে টানে তাকে। সে গাড়ির কাছে যেতে যেতে ভাবলো আজ অফিসে যাওয়া আর হলো না। গাড়িতে এসে দেখে গাড়ি অক্ষত। গাড়ির দরজা খুলতেই ছিটকে যায় অনিকেত। গাড়িতে শোয়ানো এক বহু বছরের সাংঘাতিক পচা গলা মেয়ের মৃতদেহ, আর তার কি অসহ্য দুর্গন্ধ। সে চোখ বুজে তীব্র ঘৃণায়, কিন্তু চোখ বুঝতে পারলো মৃতদেহটা যেন ধীরে ধীরে উঠে বসছে। অনিকেত বলে, কে আপনি? কোনো উত্তর নেই। মৃতদেহ নিষ্পলক নিস্পন্দ। সে শুনতে পেল একটা নলি কাটা হাসি, কুকুরের অশুভ কান্না। কয়েকটা বাদুড় উড়ে গেল তার কানের পাশ দিয়ে। বাতাসে এক পচা দুর্বিষহ দুর্গন্ধ। মৃতদেহ এতক্ষণ উঠে বসেছে ধীরে ধীরে। অনিকেত যথাসম্ভব সাহস রেখেছে মনে। সে জোর গলায় বলে, কে আপনি? আমার গাড়িতে কেন আপনি বসে আছেন? কি চান আপনি? হাড় কাঁপানো এক বীভৎস হাসি নিষ্পলক মৃতদেহ থেকে হেসে ওঠে এবার। আর অনিকেতের হাতে উড়ে আসে একটা কাগজ। তাতে রক্ত দিয়ে লম্বা করে লেখা একটি নামের লিস্ট। নামের শেষের নামটা ছিল তার, মানে অনিকেতের। চমকে ওঠে সে, বলে, এটা কি? কেন? যারা যারা মারা গেছে এবং যারা যারা যাবে তাদের নামের তালিকা। ভাষা ভাষা গলায় হেসে বলে মৃতদেহ। অনিকেত বারবার এর অর্থ জানতে চায়, কিন্তু কোনো উপায় পায় না সে। বরং সে দেখে বাদুড়গুলো ঘুরপাক খাচ্ছে। কি একটা যেন পায়ে কামড়ে ধরেছে। পা তুলে দেখতেই দেখে মাত্র একটা দাঁতাকৃতি বিশিষ্ট প্রাণী রক্ত শুষে নিচ্ছে হু হু করে। বহু চেষ্টা করেও পারে না ছাড়াতে। এদিকে লিস্ট পড়ছে: প্রতাপ, মেঘনা, দীপা, সুরমা, পীযূষ, শিবা, কুহেলি, দেব, অমল, জিনিয়া, রহমান, দেবদূত, অমৃতা, আর শেষ নামটা অনিকেত। এই শেষের নামটির নিচে রক্ত। অনিকেত লিস্টটি কুটি কুটি করে ছিঁড়তে যাবে, তখন তার মনে হলো পায়ে কামড়ানো দাঁতটার স্থানে বলা ভালো অবশ করার স্থান। মৃতদেহ আবার বিশ্রী পৈশাচিক হাসি এসে ওঠে। অনিকেতের ফোন বেজে ওঠে। ফোন তো গাড়িতে, আর সে গাড়ির বাইরে, কিন্তু তাও ফোন যেন কে ওকে ধরে দিল। অনিকেত আর পারছে না এত ভৌতিক ঝড় সামলাতে। সে শুনল ফোনে বলছে, নলি কাটবো আপনার, আপনি কাটবেন আর একজনের। চলতে থাকবে নলি কাটার অদ্ভুত হত্যালীলার রহস্য ও পাশবিকতা। কেউ পারবে না এর সমাধান। হা 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 হা। ফোন অবিশ্বাসভাবে ভেঙে দুটুকরো হয়ে গেল এই সাংঘাতিক হাসিতে। আর ফোন ভাঙতে বেরিয়ে এলো সেই ব্লেড, যার জন্য তার এমন ভয়াবহ দৃশ্য। গাড়িতে যেন দুটো আত্মা, একজন পিছনের সিটে আর একজন ফোনটা জুড়ে। স্কুলের দিকে চাইতে সে দেখল 3তলার ছাদে ঠিক 11টা অশরীরী ঘুরে বেড়াচ্ছে, অপেক্ষা করছে কোনো নতুন বন্ধুর। তাহলে তার গাড়িটা দেবদূত আর অমৃতা? অনিকেত দীর্ঘশ্বাস ফেলে। তার যেন কোনো পিছুটান নেই। এই প্রেতাত্মাদের সাথে যেন সে এক হয়ে গেছে। এতবার বাঁচার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার জন্য নাকি কোনো অচেনা জগতের টানে তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে টপ টপ করে। এত কিছু ভাবতে ভাবতে হঠাৎ তার গলায় ফস করে বসে গেল একটা ধারালো ব্লেড। প্যাঁচ দিয়ে অনিকেতের নাম যত নম্বরে ছিল, অর্থাৎ 14 বার। পরদিন কিছু স্থানীয় লোক ওই স্থানের পাশ দিয়ে যেতেই সন্দেহের আঁচ পায়। পুলিশকে খবর দিল। পুলিশ এবারেও খুঁজে পায় 25 বছর আগে অমীমাংসিত খুন হওয়া মৃতদেহের মতো এমনই এক মৃতদেহ, একটি বছর 24-এর যুবক। আর এবারেও অদ্ভুত খুন এবং
এখানেও খুনি ধরতে ব্যর্থ হলো সকলে। এই খুনের ফলে দমকা বাতাসের মতো সকলের মনে পড়ে গেল গত 25 বছর আগের ঘটা সেই অমীমাংসিত ও রহস্যময় খুনের কথা। কি করে চলছে খুন, কিভাবেই বা করছে, আর কেনই বা করছে? তদন্ত পুরোপুরি বন্ধ হলো না। এর ভিত চাই, যাই হোক না কেন তাকে কঠিন শাস্তি পেতেই হবে। পুরো খবরটা হোস্টেলের লনে বসে ফোনে শুনছিল ঋতুজা। কি সাংঘাতিক বলে ওঠেছে। এইভাবে ডিটেকটিভ টিম, পুলিশ সুপার ও অ্যাস্ট্রোলজার কেউই কিছু করতে পারছে না, ধরতেও পারছে না। তাহলে কি এমন আছে সেখানে? অত বড় পরিত্যক্ত স্কুলটাতে কি কিছু আছে? অমৃতাকে টয়লেটে খুন করলো, নাকি খুন করে টয়লেটে মৃতদেহটি ফেলে দিয়েছে? ঋতুজা পায়চারি করতে করতে ভাবলো এসব প্রশ্নের উত্তর। রাতে খাবার এলো, খেয়ে শুয়ে পড়ল। তখন মাঝরাত। ঋতুজা কতক্ষণ ঘুমিয়েছে জানে না, তবে কেউ যেন তার ঘরে পায়চারি করছে এবং সেই শব্দে তার ঘুম ভেঙে গেছে। ধড়মড় করে উঠে লাইট অন করতেই শব্দ গেল বদলে, ব্লেড ঘষার শব্দ। ঋতুজা আরও অবাক হয়ে চেয়ে দেখে হোস্টেলে যে নতুন চাকুরে যুবক অনিকেত এসেছে, সে একটা বেশ ধারালো ব্লেড নিয়ে তার ধার পরক করছে কেবল। ঋতুজাকে কোনো অজানা এক ভয় যেন ঘিরে ধরল, আর এই ভয়ের বসেই সে এক অলৌকিক ও অসম্ভব উপলব্ধি সামিল হয়। একজন যুক্তিবাদী শিক্ষিতা মেয়ে হয়েও সে এটাকে মিরাক্কেল মনে করে না, ভাবে ব্যাখ্যাতীত বাস্তব। তার মন ভাবে খুনের নথিপত্র অনুযায়ী সর্বশেষ ও সম্প্রতি খুন যে হয়েছে সে অনিকেত, আর এই মুহূর্তে যে তার সামনে দাঁড়িয়ে ব্লেডে ধার দিচ্ছে সেও অনিকেত। একই নাম হওয়াটা যে স্বাভাবিক একটা ব্যাপার তা ঋতুজা সেই মুহূর্তটা ভুলে গিয়েছিল। কিন্তু দুটো ঘটনার চরিত্রের নাম এক হলেও ঋতুজা জানে না দুটো ঘটনার ক্ষেত্রে হত্যাদ্রব্যটাও ব্লেড। জানবেই বা কী করে? রহস্য তো উদ্ধার হয়নি যে ব্লেডের প্যাচে সব খুন হয়েছে। পুলিশ বা গোয়েন্দা বিভাগ এটুকুও জানে যে নলিটা সকল মৃতদেহের একই রকমভাবে কাটা ছিল। কোন অস্ত্র বা অস্ত্র হলেও সেটা কি তা ঋতুজা কেন কেউই ধরতে পারছে না। ব্লেডের কথা সুতরাং সকলের কাছে অজ্ঞাত। ঋতুজা বলে, এত রাতে ব্লেড নিয়ে কি দেখছেন? অনিকেত হাসে। অদ্ভুতের পর অদ্ভুত। গতকাল এসেছে এই ছেলেটা, আর দুদিনেই কেমন আশ্চর্য পরিচয় দিচ্ছে নিজের। অনিকেতের হাসিটা বেরিয়ে এলো হাওয়ার মতো। কলারের বোতামে গলাটা ঢাকা, তাও ঋতুজা খেয়াল করলো ছেলেটার গলায় অনেকবার করে ঘষার কিছু দাগ। সে প্রশ্ন করে, ওটা কিসের দাগ অনিকেতবাবু? ও কিছু না। অনিকেত বলল, ও কিছু না। হেসে উত্তর দেয় অনিকেত। এবারও উত্তরটা কেমন ভাষা ভাষা। ঋতুজা আর সন্দেহ করে না ওকে, শুধু বলে, আপনি ঘুমোননি কেন? আসলে রাত জাগা স্বভাব তো, ঘুম এ জীবনে রাত্রে আর আসবে না। আচ্ছা ঋতুজা, যদি আপনার ওই নলিটার ওপর 15টা প্যাঁচ পড়ে তাহলে কি হবে বলুন তো? কথাটা শুনে ঋতুজা চমকে ওঠে। সেভাবে তাহলে কি এই ছেলেটা তাকে রাতে খুন করবে বলে না ঘুমিয়ে রাত স্বভাব বলল, আর সেই জন্যই রাতে তার ঘরে পায়চারি করছিল? কিন্তু তাকে এই খুন করবেই বা কেন? উফ, এসব কি হচ্ছে? ঋতুজা তাকে সন্দেহ না করলেও সন্দেহ ঋতুজাকে তাড়া করে বেড়াচ্ছে, আর তাই এক অজানা বিপদের আভাস পেয়ে সে নিজেকে প্রবলভাবে সতর্ক রাখে। কিন্তু অনিকেত কিছুই করে না, বরং সে বলে সে ঋতুজাকে এই দুদিনে খুব ভালোবেসে ফেলেছে। সন্দেহ যখন হচ্ছে তখন সন্দেহভাজন ব্যক্তির কোনো কথাতেই ঋতুজা অসতর্ক হবে না। ঋতুজার মুখে বিচলিত ভাব দেখে অনিকেত হেসে বলল, আপনি আমায় খুনি ভাবছেন কি করে? আর আপনাকে আমি খুন করবই বা কেন বলুন তো? এ কথা শুনে ঋতুজার ভয় ও সন্দেহ এক লাফে অনেক গুণ বেড়ে গেল। তাও সে অনড়। তার কেন মনে হচ্ছে এই 14 জনের অস্বাভাবিক খুনে যেন এই অনিকেত ছেলেটি জড়িয়ে। নির্বাক, চিন্তিত ও তীক্ষ্ণ বুদ্ধিমতী ঋতুজা ওই অনিকেতের অস্বাভাবিকতার রহস্য উন্মোচন করবে বলে অজ্ঞানের ভান করে শুয়ে পড়ে মেঝেতে, চোখ
চোখ আধবোজা করে। ও দেখতে চায় অনিকেত কি করে। এবারেও ঘটল সবচেয়ে ভৌতিক ঘটনা। ঋতুজা দেখলো অনিকেতকে আধবোজা চোখে। হঠাৎ দেখে অনিকেতের দুটো চোখের মণি নেই, আর গায়ের চামড়া সরে যাচ্ছে আস্তে আস্তে। এবার গায়ের মাংস সরে যেতেই ঋতুজা দম আটকে ফেলে। দেখলো অনিকেতের নলির কাজটা প্রায় কয়েকবার প্যাঁচ নলির ওপরে পরপর অথবা এক জায়গায়। অনিকেত কি মানুষ নয়, প্রেতাত্মা? আর নয়। ঋতুজা এক লাফ মেরে উঠল। এগিয়ে আসা অনিকেতের উপর ভূতায় মানুষের লড়াই। অনিকেতের হাতে ব্লেড, যেটা দিয়েছে ঋতুজা নলি কাটবে। সে অতৃপ্ত আত্মাদের মধ্যে সবচেয়ে নবীন এবং প্রবীণ হবার জন্য ঋতুজার গলায় বসাতে গিয়েও বসাতে পারল না। প্রবল বিক্রমে ঋতুজা ভূতের প্লেটটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে জানালার বাইরে। আর জানালার বাইরে পড়তেই সারা হোস্টেল জুড়ে যেন এক ঝড় উঠল, ভূমিকম্প হলো। শোনা গেল অনেক প্রেতাত্মাদের হাসি, ব্লেডের ধাতব শব্দ, আর সেই ভয়ঙ্কর স্লোগান, নলি কাটতে গেলে কী পদ্ধতি লাগে সেটা এখন দেখাচ্ছি। সে এক ভয়াবহ মুহূর্ত, আরও এক ভয়াবহ দৃশ্য। ঋতুজা দেখলো তার ঘরের চালটা যেন একটা গলা, আর তাতে প্রেতাত্মা অনিকেত নখ দিয়ে চিড়ে দিল, আর ফিনকি দিয়ে রক্ত ছুটল চাল থেকে ঋতুজার ওপর। ততক্ষণে এত ঘটনার পর ঋতুজা পুরোপুরি বুঝে যায় এই 14 খুনের সাথে খুনি হিসাবে সে এই অনিকেতকে জড়িয়ে নিয়েছিল। এ নিজেই 14 নম্বর মৃত, আর কোনো নতুন অনিকেত বা মৃত অনিকেত বলে আলাদা কিছু নেই। দুজনেই সর্বাগ্যে এক। অনেক লড়াইয়ের পর প্রেত ব্যর্থ হয়, তবুও সে ক্ষিপ্ত স্বরে বলে, তোমায় মারতে হবে ঋতুজা, যেমন আমায় মরতে হয়েছে অকালে। আবার একবার পৈশাচিক হাসি হেসে অনিকেত এত ভৌতিক ঘটনা ঋতুজার জীবনে প্রথম। বা রক্তে স্নান করাও। সে দৃঢ় অথচ ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কে আপনি? কেন এসেছেন এখানে? মানুষের স্থানে আপনি প্রেত হয়ে কেন এসেছেন বলুন বলছি। প্রেত অনিকেতের কাছে 14 জনকে খুন করার ব্লেডটা নেই, তাই সে আবারও ক্ষিপ্ত। সে কি একটা খুঁজতে খুঁজতে মিলিয়ে গেল ধোয়ার মতো, আর রেখে গেল একটা চিঠি। ঋতুজা চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, ঋতুজা, আপনাকে নলি কেটে মারার দায়িত্ব ছিল আমার, আর আমাকে মেরেছে গত 25 বছর আগে খুন হওয়া স্টুডেন্ট অমৃতা। আপনি শেষ হলে আরও একজনকে আপনি নিজে বেছে নিয়ে হত্যা করতেন, কিন্তু সেটা হলো না, কারণ আমি ভুল করে ফেলেছি। মানুষ ছদ্মবেশে থেকে আপনাকে মারতে আমার বিবেকে বেঁধেছে। বলা ভালো, আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তবুও আমি প্রেতেদের বিশ্বাসঘাতক প্রেত। আপনাকে তাই বলি এই চিরন্তর মৃত্যুর অজানা রহস্য। যে স্কুলে অমৃতা খুন হয় সেই স্কুলের মাটিতে পোতা আছে সর্বপ্রথম যে ব্যক্তি কোনো কিছু অন্যায় বা অপরাধ না করা সত্ত্বেও কিছু খুনির ব্লেডে গলা চিরে নিহত হয়েছিলেন। তার মৃতদেহ, যাকে আমি প্রথম দেখেছিলাম স্কুল মাঠে। যাই হোক, সেই মৃত ব্যক্তি প্রতিশোধের নেশায় তাকে যে ব্লেড দিয়ে খুন করা হয় তা নিয়ে অতৃপ্ত আত্মা হয়ে খোঁজে তার খুনিদের। কিন্তু বহুবার খোঁজার পরেও যখন খুনিদের পায় না, তখন রেগে গিয়ে ওই ব্লেড দিয়েই নলি কেটে মেরে ফেলে ওই অঞ্চলের এক সৎ দোকানদার প্রতাপ মালিককে। শুরু হলো বিচার না পাওয়া অপরাধীর রূপ নির্দোষীর মনের রাগ নেবানো। একের পর এক ভৌতিক প্রতিশোধের খুন। এক সময় স্কুল হলো ওই মাঠের উপর, যেখানে 12টা নিরপরাধ মানুষের নির্বিচারে খুন হয়। অন্য কোনো নিরপরাধকে কেবল মাত্র প্রতিশোধের বশে হত্যা করেছে তাদের সকলের মৃতদেহ। আর একদিন অমৃতা একা হাত মুখ ধুতে গিয়ে জানালা দিয়ে আসা দেবদূতের আত্মার ব্লেডে 13টা প্যাঁচ খেয়ে মৃত্যুর কবলে ঢলে পড়ে। যে মরবে সে যত নম্বরে থাকবে ততবারই প্যাঁচ পড়বে তার গলায়। অমৃতা হত্যার দীর্ঘ 25 বছর পর ছিল আমার পালা। আমিও মরলাম 14 বার ব্লেডের প্যাঁচে নৃশংস হয়ে। হয়তো আমিও ভালো ছিলাম জানেন, তাই ভালো আত্মা হতেই আমি শেষ হলাম। লিস্টটাতে আমার নামের নিচে যে রক্ত ছিল সেটা ততদিন ছিল যতদিন আপনাকে আমি খুঁজে পাইনি, কিন্তু আর আপনাকে শেষ করা হলো না। আপনি ব্লেডের অস্তিত্ব ধ্বংস করেছেন,
আর আমিও আমার সঙ্গীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। জানিয়ে গেলাম সব কিছু। চোখে জল এলো ঋতুজার। হৃৎপিণ্ড ঠক ঠক করে কাঁপছে। মাথা ঘুরে পড়ে গেল চিঠিটা হাতে নিয়ে। পরদিন সকালে হোস্টেল ম্যানেজার ঋতুজার ঘরের দরজা অনেকবার নক করে। ডাকাডাকি করা সত্ত্বেও কোনো সাড়া পেল না। তখন দরজা ভেঙে সে এক ভয়ানক দৃশ্য দেখেন। সারা ঘর রক্তে ভরে গেছে। অনিকেতের মৃতদেহ তখন তাড়াহুড়োর চোটে কেউ খেয়াল করে না, কারণ ঋতুজা তখনও জীবিত। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হলো। না, অনিকেতের মৃত্যু নিয়ে 100% প্রমাণিত। সে গলায় জ্যাকেটের ফিতে শক্ত করে কলার সমেত বেঁধেছিল এবং খুলতে ব্যর্থ হয়ে শ্বাস আটকে মৃত্যুবরণ করেছে। কিন্তু সব স্বাভাবিক হওয়ার পর ঋতুজার কথা কেউই বিশ্বাস করলো না, এমনকি চিঠিটাও পড়ল না কেউ। বহুবার চেষ্টা করেও সে এই গোটা ঘটনার সত্যতা প্রমাণ করতে পারেনি। কেন মানুষ এত অবিশ্বাস কেন করছে তাকে? মাথা খারাপ হয়ে গেছে তার? সে চিঠিটাকে যত্ন করে রেখে দিল নিজের কাছে। কেউ না বিশ্বাস করলেও সে বিশ্বাস করে। সে জানে এটাই সত্য। একাকিত্ব গ্রাস করছে ঋতুজাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চমকে উঠল সে। এ কি, তার গলায় এটা কিসের দাগ? ঋতুজা নিজের নাম বলে, কিন্তু হাওয়ার মতো ভেসে যায় সে সবটা। ঠিক যেমন নলিকাটা আত্মার হয়। তাহলে কি অনিকেত তাকে খুন করেছে? কিভাবে, কখন করলো সে তো জানে না। আর সে বেঁচেই আছে বা কী করে? আর তাই কি সে ভূতের চিঠি বিশ্বাস করছে? আর সে ভূত বলে মানুষ তাকে অবিশ্বাস করছে? আর সারা জীবনের প্রশ্ন থেকে গেল, ঋতুজার জীবিত নাকি মৃত্যু? তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি। আজকের ঘটনাটি কেমন লাগলো আপনাদের আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের এই ঘটনার মধ্যে বা আমাদের ভিডিওর মধ্যে কোনোরকম কোনো ইমপ্রুভমেন্ট করতে হয়, সেটাও কমেন্টে একটু জানিয়ে দেবেন। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইবটা করে দেন, কারণ নতুন চ্যানেল, একটু আপনাদের সাপোর্টের খুবই দরকার।